ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, মুসলিম নেতাদের কথা দিলেন ট্রাম্প। সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর যে বড় উদ্যোগ নিল ফ্রান্স। গাজা সংকট নিয়ে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ আলোচনা। কী ছিল আলোচনার বিষয়বস্তু, যা জানা গেল। অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া অর্থ পাচারের ফেরত আনার লক্ষ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, মুসলিম নেতাদের কথা দিলেন ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল 23 সেপ্টেম্বর 8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে ট্রাম্প মুসলিম নেতাদের কথা দিয়েছেন দখলদার ইসরায়েলকে তিনি পশ্চিম তীর দখল বা অধিগ্রহণ করতে দেবেন না। এর আগে সংবাদ মাধ্যম পলিটিকো বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছিল। গত সপ্তাহে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিম দেশে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির জবাবে দখলদাররা পশ্চিম তীর দখল করার হুমকি দিয়েছিল। এই হুমকির মুখেই মুসলিম নেতাদের এমন কথা দিলেন ট্রাম্প। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকের সময় এই পরিকল্পনার কথা জানান তিনি। দুটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, এই পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাস বিহীন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছে, তবে এতে যুদ্ধবন্ধের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুসলিম নেতাদের কাছে দেওয়া নতুন ও পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী গাজায় কয়েক সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মাধ্যমে হামাসের হাতে থাকা অবশিষ্ট 48 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একটি সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ওই সময় মুসলিম নেতারা একটি যুক্তিপত্র উত্থান করেন। এতে গাজায় যুদ্ধ অবসানের প্রস্তাবকে সমর্থন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। একই সাথে তারা ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া যুক্তিপত্রে দখলদার ইসরায়েলের বিরোধিতা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা, গাজা ও পশ্চিম তীর দখল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতাবস্থা লঙ্ঘন করার বিষয়টির নিন্দা জানিয়েছেন তারা। সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এ বিষয়ে তিনি 5টি অগ্রাধিকার তুলে ধরে বলেন, এগুলো কার্যকর করলে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতার সমস্যা সমাধান সম্ভব হবে। খবর বাসসের অধ্যাপক ইউনূস আরও বলেন, আমাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীলতার বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া তার জন্য গর্বের বিষয়, যেখানে সম্ভাবনা ও দায়িত্বে একসঙ্গে রয়েছে। তিনি উল্লেখ করেন, চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলন নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। অধ্যাপক ইউনূস বলেন, আমরা আমাদের উপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার দায়িত্ব নিচ্ছি। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্ত ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকার হলো ন্যায় বিচারের মূল। একজন নারী যখন ব্যবসা শুরু করে,
যুব সমাজ যখন সৌরশক্তি ও তথ্য প্রযুক্তি পায়, বস্তিবাসী শিশু যখন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং পুষ্টি ও স্বাস্থ্যসেবা পায়, তখন পরিবর্তন বাস্তব ও টেকসই হয়। প্রধান উপদেষ্টা বলেন, সেভিলে অঙ্গীকার একটি নতুন কাঠামো প্রদান করে, যা জোরদার করে দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থ প্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি 5টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থায়নকে শক্তিশালী করবে। ন্যায্যভাবে দেশীয় সম্পদ উত্তোলন, আন্তর্জাতিক সহায়তার সমর্থন থাকা প্রয়োজন। কর ব্যবস্থা প্রগতিশীল, স্বচ্ছ ও বহুজাতিক কর্পোরেশনগুলোর ন্যায্য অংশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘের আন্তর্জাতিক কর সহযোগিতা কাঠামোর আলোচনায় এই বৈষম্য দূর করতে হবে। নবীন অর্থায়ন ও সামাজিক ব্যবসা, যৌক্তিক অর্থায়ন এবং এমন উদ্যোগ যার লাভ পুনরায় সমস্যার সমাধানে বিনিয়োগ করে চাকরি, অন্তর্ভুক্তি ও মর্যাদা নিশ্চিত করে। বিশ্ব আর্থিক কাঠামো ও ঋণ শাসন সংস্কার, উন্নয়নশীল দেশগুলোকে আরও শক্তিশালী কণ্ঠস্বর নিশ্চিত করতে হবে। ঋণকে কঠোরতা নয়, স্থিতিশীলতা ও উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে হবে। সচ্ছলতা, অবৈধ অর্থায়ন প্রতিরোধ ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণ, বিশেষ করে যুব সমাজ জানতে হবে কিভাবে সম্পদ ব্যবহার হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবচেয়ে দুর্বলদের জন্য বিনিয়োগের ত্বরান্বিতকরণ, স্থিতিশীলতা, বাসস্থান, জলবায়ু বান্ধব কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রগতিভিত্তিক সমাধান নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, সেভিলে অঙ্গীকার আমাদের পথপ্রদর্শক, মানবতা আমাদের সেই পথে যাত্রা করার আহ্বান জানান। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পর যে বড় উদ্যোগ নিল ফ্রান্স। বিশ্বজুড়ে কয়েক দশক ধরেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত আক্রমণ, হত্যা ও মানবাধিকারের লঙ্ঘনের মানুষ হতবাক। এই প্রেক্ষাপটে ফ্রান্স ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে। শুধু স্বীকৃতি দেওয়াই নয়, গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের জন্য একটি বিশেষ প্রস্তাবও উপস্থাপন করল। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বিশাল হত্যাযজ্ঞ চালাচ্ছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই সন্ত্রাসী আক্রমণে নিহতের সংখ্যা 65,000-এরও বেশি, যাদের অধিকাংশ নারী ও শিশু। হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে, যাদের অনেকেই দুর্ভিক্ষের শিকার। প্রায় 30 লাখ মানুষ ইতোমধ্যে গাজা এলাকা ত্যাগ করেছে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এই স্বীকৃতি প্রদান করল এবং গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিতে গিয়ে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করল। ফরাসি প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির পর জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। প্রথম পর্যায়ে বাহিনীটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কার্যাবলী পরিচালনা করবে। দ্বিতীয় পর্যায়ে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচন পরিচালনা এবং গাজার পুনর্গঠন কাজে সক্রিয় থাকবে। এই বিশেষ বাহিনীর নেতৃত্বে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিস্থিতি অনুকূল হলে একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশনও দ্রুত মোতায়েন ব্যবস্থা করা সম্ভব হতে পারে। এই উদ্যোগের ভিত্তিতে গত জুলাই নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে তৈরি হয়, যা ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল এবং চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি একটি প্রস্তাব হিসেবে গৃহীত হয়েছে। গাজা সংকট নিয়ে মুসলিম নেতাদের সাথে ট্রাম্পের গুরুত্বপূর্ণ আলোচনা। কী ছিল আলোচনার বিষয়বস্তু? ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট সম্পর্কে মুসলিম নেতৃত্বের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা সংকটের বিষয়বস্তুর ওপর মুসলিম বিশ্বের বিভিন্ন নেতা ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। বৈঠকের পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান সংবাদ সম্মেলন জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল।
তিনি বলেন, একটি সম্মিলিত ঘোষণাপত্রও প্রকাশ করা হবে। বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করলেও বিস্তারিত কিছু উল্লেখ করেননি এরদোয়ান। ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার সরাসরি সমালোচনা করছে এবং এটি গণহত্যা আখ্যা দিয়েছে। দেশটি ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বাতিল করেছে এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। প্রথমে বৈঠকটি শুরু হওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বৈঠকটিকে তিনি একাধিকবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে চিহ্নিত করেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা গাজার যুদ্ধ বন্ধ করতে চাই। আমরা এটিকে শেষ করব। হয়তো এবারই সমস্যাটির সমাধান হবে। তিনি আরও উল্লেখ করেন, এটি আমার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ আমরা এমন একটি বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করেছি যা হয়তো আপনারা কখনো চিন্তা করেননি। এ সময় ট্রাম্প ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের প্রশংসা করেন। এই ভাষণে সুবিয়ান্ত উল্লেখ করেন, টেকসই শান্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া প্রয়োজন। এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের এটিকে থামাতেই হবে। তিনি আরও বলেন, আমাদের এটি শেষ করতে হবে। আমাদের আলোচনা করতে হবে। আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। আমরা ২০ জনকে ফিরিয়ে আনতে চাই। আমাদের এখনই তাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ৩৮ জন মৃতদেহ ফেরত চাই। ট্রাম্প অভিযোগ করেন, হামাস বারবার যৌক্তিক শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধবিরতি চুক্তির বিপরীতে ইসরায়েলকে দায়ী করে। মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রসঙ্গে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হামাসের জন্য পুরস্কার। অধ্যাপক ইউনূসের বিশ্ব ব্যাংকের সহায়তা চাওয়া অর্থ পাচার ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশের অর্থ পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা প্রার্থনা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ব ব্যাংকের প্রধান বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। শফিকুল আলম জানান, শেখ হাসিনার সরকারের সময় $২৩৪ বিলিয়ন অর্থ পাচার হয়ে গেছে, যা ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ রয়েছেন যারা বিভিন্ন দেশের প্রত্যাশা অনুযায়ী সহায়তা প্রদান করেন। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো-ইভুয়েলা। বৈঠকে বাংলাদেশের রফতানি সুবিধা তৈরি, পোশাক খাতের বাজার সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য হ্রাসসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণের জন্য WTOর সহায়তা প্রার্থনা করেছেন। এদিন নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে দ্বিতীয় দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈশ্বিক শান্তি, যুদ্ধ-সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়বস্তু।